দশম শ্রেণীর জন্য একটি ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে বঙ্গানুবাদ প্রসঙ্গে। দেখো, অনেকেই বঙ্গানুবাদ লেখে এবং দশম শ্রেণীর যে বঙ্গানুবাদটি রয়েছে, দেখবে টেস্ট পেপারে অনেক বঙ্গানুবাদ রয়েছে এবং বঙ্গানুবাদে বলা হয়েছে যে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে বঙ্গানুবাদ মানে ভাবানুবাদ। এখানে প্রত্যেকটি অক্ষরকে যে বাংলায় একদম পুরোপুরি যথার্থভাবে ট্রান্সলেট করতে হবে তা নয়, সেই রকমই ধরনের কিছু কথা এবং অন্যান্য কিছু কথাও যুক্ত করা যেতে পারে। দেখো, বঙ্গানুবাদ করতে গিয়ে একটা ছোট উপায়ও আমি বলে দেবো। যদি তোমাদের বঙ্গানুবাদ করতে গিয়ে মনে হয় যে কোনো শব্দ বা কোনো এরকম যে আছে কোনো কিছুর তোমরা মানে বুঝতে পারছো না, পার্টিকুলার কোনো একটি শব্দ রয়েছে যেটার মানে বুঝতে পারছো না, সেক্ষেত্রে বঙ্গানুবাদটির সঙ্গে যায় সেই রকম একটি শব্দ বসিয়ে বঙ্গানুবাদটাকে কমপ্লিট করতে পারো। এখানে একটি বঙ্গানুবাদ আমি বলতে চলেছি। দেখো, এরকম হবে: এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। একজন দেশপ্রেমিক হলেন সেই মানুষটি আমরা বলতে পারি, আমরা এটাও বলতে পারি সেই ব্যক্তি, ঠিক আছে, যিনি দেশকে ভালোবাসেন। ওয়ার্কস ফর ইট, তার জন্য কাজ করেন, এবং অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট, এবং তার সেখানে তার জন্য ইচ্ছা মানে যুদ্ধের ইচ্ছা রাখেন এবং মৃত্যুও বরণ করেন। এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি। প্রত্যেকটি সৈনিক তার যে বাউন্ড মানে ঘেরা আছে, তাহলে ঘেরা আছে কথাটা বলতে কেমন শুনতে লাগবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেকটি সৈনিক তার নিজস্ব কর্তব্যের পরিধিতে ঘেরা আর কি। এটা না বলে আমরা বলতে পারি প্রত্যেকটি সৈনিকের নিজস্ব কিছু কর্তব্য রয়েছে। বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস, কিন্তু সবচেয়ে বেস্ট সোলজার, সবচেয়ে ভালো যিনি সোলজার, তিনি এর থেকেও বেশি কিছু করেন। দে রিস্ক দেয়ার লাইফস বিকজ, তারা জীবনের ঝুঁকি নেয় কারণ দে আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে। দে লাভ ইটস হিল অ্যান্ড ভ্যালি। সে ইটস মানে তার নিজের দেশের পর্বত এবং উপত্যকাকে ভালোবাসে। ইটস সিটি অ্যান্ড ভিলেজেস, এর শহর এবং গ্রামকে ভালোবাসে। ইটস পিপল অ্যান্ড দেয়ার ওয়ে টু লাইফ, এবং মানুষকে ভালোবাসে, তাদের জীবনের সমস্ত রকমের যে উপায়ে তারা জীবনযাপন করছে সব কিছুকে তারা ভালোবাসে। দে আর উইলিং টু ডিফেন্ড ইট টু দ্য বেস্ট এগেনস্ট এনিমি হু ট্রাই টু কনকার ইট অ্যান্ড ডিস্ট্রয় ইট। তারা প্রতিরোধ করে এবং শেষ পর্যন্ত তারা কি করে, তারা শত্রুদের অবশেষে তারা শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করে, ঠিক আছে, জয়লাভ করতে চেষ্টা করে এবং তাদেরকে ধ্বংসও করে, এটা বলা হয়েছে এখানে। আচ্ছা, নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হব। পরের ভিডিওটি দেখো, এখানে বলেছে, এখানে পরের যে বঙ্গানুবাদটি, এডুকেশান হ্যাজ নো এন্ড। এডুকেশানের কোনো শেষ নেই, মানে শিক্ষার কোনো শেষ নেই। সো ইউ শুড কিপ ইউর রিডিং, তাই তোমার রিডিং মানে পড়াশোনা, এখানে রিডিং তো পড়া, ঠিক আছে, কিন্তু এখানে এডুকেশান বোঝানো হয়েছে, তাই তোমার পড়াশোনা তুমি চালিয়ে যেতে পারো। মেনি দেখো, এডুকেশান হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই। সো ইউ শুড কিপ ইউর রিডিং, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো। মেনি ইয়ং মেন ক্লোজ দেয়ার বুকস, তাদের বই বন্ধ করে দেয়, মানে তাদের পড়াশোনা সমাপ্ত করে দেয়। হোয়েন দে হ্যাভ দেয়ার ডিগ্রিজ, তারা যখন ডিগ্রি লাভ করে
তারা যখন এডুকেশনে ডিগ্রি লাভ করে তখন তারা পড়াশোনা বন্ধ করে দেয়, লার্ন নো মোর, আর কিছু শেখে না। ঠিক আছে, দেয়ার ফোর দে ভেরি সুন ফরগেট অল, তারা সব কিছু ভুলে যায়, এবং এভার লার্নড, তারা আর পড়াশোনা করে না, যা কিছু তারা শিখেছিল সে সমস্ত কিছুই তারা ভুলে যায়। ঠিক আছে, এখানে দেখো আরেকটি বঙ্গানুবাদ রয়েছে, গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ, ভালো বইগুলি হচ্ছে জ্ঞানের একটা স্টোর হাউস, একটা ভাণ্ডার, অ্যান্ড উইজডম, তাহলে উইজডম মানে প্রজ্ঞা। ঠিক আছে, তাহলে প্রজ্ঞা এবং জ্ঞানের ভাণ্ডার হচ্ছে ভালো ভালো বইগুলো। এনি ওয়ান হু হ্যাজ দ্য কি হ্যাজ দ্য কি ক্যান এন্টার দ্য স্টোর হাউস অ্যান্ড হেল্পস দেমসেলফ, তাহলে যে কেউ সেই স্টোর হাউসে যেতে পারে বা ভাণ্ডারে, ভাড়ার ঘরে যেতে প্রবেশ করতে পারে এবং সেগুলো সাহায্য নিতে পারে। হোয়াট ইজ দ্য কি, সেই চাবিটা কি? সিম্পলি দ্য এবিলিটি টু রিড, সিম্পলি মানে সহজভাবে বলতে গেলে কি হয়, সহজভাবে বলতে গেলে বলা যায় সেটা হচ্ছে পড়ার সক্ষমতা। ঠিক আছে, দেখো কিছু ব্যাকরণগত প্রশ্ন, এখানে বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লিখতে বলা হয়েছে। বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, যেটি শব্দ এবং মৌলিক শব্দ এবং ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বসে বা যে কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসতে পারে। অনুসর্গ দুটি শব্দের মধ্যে সংযোগ বা সম্পর্ক তৈরি করে কিন্তু কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে না। বিভক্তি হচ্ছে র, এর, কে, তে প্রভৃতি, আর অনুসর্গ দ্বারা দেওয়া হইতে থেকে। আচ্ছা, বিভক্তিগুলির আলাদা করে নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু অনুসর্গগুলির নিজস্ব অর্থ থাকে। অনুসর্গগুলি প্রত্যেকটি হলো এক একটি অব্যয়। ঠিক আছে, নির্দেশক কাকে বলে? নির্দিষ্ট করে যখন কিছু বলা হয়, যেটা দিয়ে বলা হয়, যে শব্দ বা বর্ণ সমষ্টি দিয়ে বলা হয় তাকে বলে নির্দেশক, যেমন টা, টি, গুলিগুলো। নিরপেক্ষ কর্তা কাকে বলে? যে বাক্যে যে কর্তা মানে যে কর্তার জন্য আরেকটি কাজ সম্পাদন হয় তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন তুমি এলে তবে আমি যাব, এখানে তুমি হচ্ছে নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, তিনি বললে তবে আমি করব, কাজটি করব, তিনি হচ্ছে নিরপেক্ষ কর্তা, কারুর জন্য যখন কিছু করা হচ্ছে। আচ্ছা, বুকের রক্ত ছলকে ওঠে তপনে, তপনের পরটি হচ্ছে কারক বিভক্তি জিজ্ঞেস করেছে এখানে। তপন কর্তৃকারক এবং র বিভক্তি, এর বিভক্তি, এর। শূন্য বিভক্তি কাকে বলে? যখন কোনো বিভক্তিই থাকে না, এবং বিভক্তি থাকে না আমরা এটা বলি যে দেখতে পাওয়া যায় না বিভক্তি, কিন্তু এখানে অবিভক্তি থাকে। ঠিক আছে, এবং যেমন এখানে তপন, যদি তপন কথাটি শুধু থাকতো সেখানে তপন কথাটি তাহলে শূন্য বিভক্তি, মানে আমাদের বিভক্তি দৃশ্যমান হচ্ছে না। ঠিক আছে, কিন্তু অবিভক্তি শব্দটি রয়েছে। আচ্ছা, সমস্ত পদের অন্য নাম কি? সমস্ত পদের নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। আচ্ছা, দাদা ঠাকুর শব্দটি ব্যাসবাক্য সহ সমাস হচ্ছে যিনি দাদা তিনি ঠাকুর, এখানে সাধারণ কর্মধারায় হয়েছে। কোন সমাসে কৃদন্ত পদ প্রাধান্য পায়? উপপদ তৎপুরুষ সমাসে কৃদন্ত পদের প্রাধান্য হয়। কৃদন্ত পদের প্রাধান্য হচ্ছে করা, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, যেমন মধু করে যে। ঠিক আছে, জল ধরে যে, জলধর, মধুকর। ঠিক আছে, ব্যতিহার বহুব্রীহি কাকে বলে? যখন দুটি ব্যক্তি একসঙ্গে কাজ করে তখন তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। যেমন লাঠিতে লাঠিতে যে মারামারি, লাঠালাঠি। ঠিক আছে, আচ্ছা, উভয় পক্ষে অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। একটি শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে যদি আমি বলি যে আমি কাজটি করেছি, আমি, এখানে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে কোনো বিভক্তি যুক্ত হয়নি, পদটি যেমন আছে তেমনই আছে, সেই জন্য এখানে শূন্য বিভক্তি বলা হচ্ছে। আচ্ছা, সহযোগী কর্তা কাকে বলে?
যখন দুটি ব্যক্তি বা দুটি প্রাণী একই সঙ্গে একই কাজ করছে তখন তাকে সহযোগী কর্তা বলে। যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, মায়ে ঝিয়ে মিলে রান্না করছে। এখানে বাঘে গরুতে মায়ে ঝিয়ে সহযোগী কর্তা। সমধাতুজ কর্মের উদাহরণ হচ্ছে ধাতু মানে ক্রিয়ার মূল রূপ, আর সমধাতুজ মানে একই ধাতু থেকে যদি কর্ম উৎপন্ন হয়। যেমন খেলোয়াড় খেলছে, খেলোয়াড় খেল ধাতু, খেলছে খেল ধাতু। গায়ক গাইছে, গাইছে ক্রিয়াপদ গা ধাতু, এবং এই ধাতু থেকেই কর্ম উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, খেলোয়াড় খেলছে হবে, এটা সমধাতুজ কর্তার উদাহরণ। আচ্ছা, সমধাতুজ কর্ম যদি হয় তিনি খুব ভালো খেলা খেললেন, ঠিক আছে, তিনি খুব ভালো গান গাইলেন, এটা হবে। আগের যে দুটো বললুম ওটা সমধাতুজ কর্তা, আর পরের দুটি হচ্ছে সমধাতুজ কর্ম, ঠিক আছে। আচ্ছা, করণে বিপসা, বিপসা মানে একই শব্দ দুবার বসবে। করণে বিপসা যেমন হচ্ছে আমরা যদি কোনো কিছু দ্বারা কোনো কিছু কাজ করি, যেমন লাঠিতে লাঠিতে যুদ্ধ হচ্ছে বা লাঠিতে লাঠিতে মারামারি করছে। লাঠি, এরকম যদি দুটি শব্দ একই সঙ্গে আমরা বসিয়ে যদি কোনো কিছু কাজ করি তখন সেটা করণে বিপসা হবে, ঠিক আছে। আচ্ছা, বিভক্তি আর নির্দেশকের মধ্যে পার্থক্য। বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে বসে, আর নির্দেশক হচ্ছে শব্দ বা এটাও বর্ণ সমষ্টি, কিন্তু এটাও শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলে। বিভক্তি যেমন হচ্ছে র, এর, কে, তে, উন্তুস্ত, আর নির্দেশক হচ্ছে টা, টি, গুলি, গুলো। দুটি সহচর দ্বন্দ্বের সমাস হচ্ছে যেমন একই রকম আমরা অনেক সময় বলে থাকি একটা শব্দের পরে আর একটা শব্দ এমনিভাবেই উচ্চারণ করে ফেলি, ঠিক আছে, মানে প্রায় উচ্চারিত শব্দ হয়ে যায়। যেমন বাসন কোসন, ঠিক আছে, কাপড় চোপড়, এগুলো হচ্ছে সহচর দ্বন্দ্বের উদাহরণ। উপমান আর উপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য হচ্ছে উপমান সমাসেও দুটি পদের সমাস হয় আর উপমিতেও দুটি পদের সমাস হয়, কিন্তু উপমানে প্রথম পদটির পরে পদটির যে পদটি কেমন বৈশিষ্ট্যে সেটা পরে বসে যায়। আর উপমিত সমাসে যে দুটি শব্দের মধ্যে মানে তুলনা করা হয় শব্দ দুটি পাশাপাশি বসে, কিন্তু উভয়ের মধ্যে যে সাধারণবাচক শব্দ আছে সেটা বসে না, ঠিক আছে। যেমন উপমানে বসে কাজল কালো, কাজল কালো, কিন্তু কাজল তো কালো আমরা জানি, কিন্তু কাজল কালো কি সেটা বসানো হয়নি। সাধারণ এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা উপমানে বোঝা যায় না, কিন্তু উপমিততে দুটি বস্তুর সঙ্গে যখন তুলনা করা হয় দুটি বস্তু পাশাপাশি বসে। যেমন পুরুষ সিংহ, ঠিক আছে, যেমন চরণ কমল, এইরকম আঁখি পাখি, এইরকম। আঁখি পাখিটা হবে না, আঁখি পাখিটা রূপক কর্মধারায় এসে যাচ্ছে। আচ্ছা, নিত্য সমাসের একটি উদাহরণ হচ্ছে দিন দিন প্রতিদিন, ঠিক আছে, নিত্য সমাসের উদাহরণ। আচ্ছা, অন্য গ্রাম গ্রামান্তর। আচ্ছা, সমাস নির্ণয় করতে বলেছে সৃজন বেদন, সৃজনের জন্য বেদন, ঠিক আছে, সৃজনের নিমিত্ত বেদন, এরম হতে পারে নিমিত্ত তৎপুরুষ সমাস। আচ্ছা, এখানে অলোপ সমাস কি উদাহরণ জিজ্ঞেস করেছে। অলোপ সমাস হচ্ছে ব্যাস বাক্য যেরকম থাকে সেই রকমই সমাসবদ্ধ পদটিও থাকে, কোনো পরিবর্তন হয় না। অলোপ দ্বন্দ্ব হয়, অলোপ বহুব্রীহি হয়, অলোপ তৎপুরুষ হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কয়েকটি প্রশ্ন দেখো। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি প্রায় সব কারকেই প্রযুক্ত হয় সেগুলো হচ্ছে তির্যক বিভক্তি, যেমন এর, এগুলো তির্যক বিভক্তি। আচ্ছা, অকারক কয় প্রকার কি কি? অকারক দুই প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে ক্রিয়ার যদি প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাহলে
সেটা কারক, আর যদি প্রত্যক্ষ সম্পর্ক না থাকে সেটা হচ্ছে অকারক। সম্বন্ধপদ যেমন রাজার বাড়ি, আজ উৎসব, রাজার, এখানে সম্বন্ধপদ। ওহে, শুনছো? ওহে সম্বোধন পদ। আচ্ছা, বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য বলে দিয়েছি। আকাশ আমায় শিক্ষা দিল, আকাশ এটি হচ্ছে উক্ত কর্তা। আচ্ছা, কলমে কায়স্থ চিনি, কলমের দ্বারা কায়স্থ চিনছি, তার মানে করণ কারক, এ বিভক্তি। মেঘাচ্ছন্ন ব্যাসবাক্য সহ সমাজ লিখতে বলা হয়েছে, মেঘ দ্বারা আচ্ছন্ন, এখানে করণ তৎপুরুষ। আচ্ছা, অঙ্গ গৌরাঙ্গ যার, এখানে গৌরাঙ্গ হচ্ছে বহুব্রী সমাস, ঠিক আছে। আচ্ছা, এখানে মধ্যপদ্মবী কর্মধারের একটি উদাহরণ জানতে চেয়েছে, যেমন হচ্ছে নাতিন সম্পর্কিত জামাই, নাচ জামাই, ঠিক আছে। তারপরে যদি বলি যে ধর্মসূচক ধ্বজা, ধর্মধ্বজা, ঠিক আছে। আচ্ছা, বসে আঁকো স্বাধীনতা পালিত উৎসব, স্বাধীনতা পালিত দিবস, স্বাধীনতা দিবস, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে বসে আঁকো প্রতিযোগিতা কোন ধরনের সমাস? এটি একটি অলোপ সমাস, ঠিক আছে। কারণ বসে আঁকো প্রতিযোগিতা যে ব্যাসবাক্য সেটাই হবে সমাসবদ্ধ পদ, বসে আঁকো প্রতিযোগিতা। আর উপমান উপমিত কর্মধারের মধ্যে পার্থক্য বলে দিয়েছি। দেখো আরও কয়েকটি প্রশ্নের উত্তর। বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য বলে দিয়েছি। খাঁচার পাখি ছিল বনের সোনার খাঁচাটিতে, এখানে কারক না অকারক চিহ্নিত পদটি, এখানে অবশ্যই কারক। পাখি খাঁচার হলে সম্বন্ধ পদ হতো, পাখি তখন এটা কর্তৃকারক। আচ্ছা, সম্বোধন পদকে কারক বলা যায় না, কারণ হচ্ছে সম্বোধন পদের সাথে ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক নেই। যেমন গফুর, ওরে গোফরা বাড়ি আছিস, এখানে গফরা বা গফুর বাড়ি আছিস, গফুর হচ্ছে সম্বোধন পদ, গফুর বাড়ি নাও থাকতে পারে। আচ্ছা, যদি বলতো গফুর বাড়ি আছে, তাহলে গফুর এখানে কর্তৃকারক হতো। আচ্ছা, এখানে তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, পুলিশে কী কারক? পুলিশ কাকে খবর দিতে, কাকে প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে গৌণ কারক, গৌণ কর্ম। তাহলে এখানে গৌণ কর্মকারক বললেই হবে, এটা কর্মকারক। আচ্ছা, নির্বোধ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস হচ্ছে নাই বোধ যার, এখানে না বহুব্রী। কোন সমাসে উভয় পদের প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? উভয় পদ যেখানে প্রধান তাকে বলা হয় দ্বন্দ্ব। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য, সন্ধি হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিলন, তাকে বলে সন্ধি। আর সমাস হচ্ছে শব্দের মধ্যে অর্থ সংক্ষেপ, অনেকগুলি শব্দের একাধিক শব্দের অর্থ সংক্ষেপের নাম হচ্ছে সমাস। একটি মধ্যপদ্মবী কর্মধারা সমাসের উদাহরণ আমি দিয়ে দিয়েছি। বঙ্গানুবাদটা দেখো, এই নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ। সংবাদপত্র খুব গুরুত্বপূর্ণ, খুবই মানে উপযোগী আমাদের জীবনে। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এটা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো সো মেনি থিংস, আমরা নিউজ পেপার পড়ে অনেক কিছু জানতে পারি। নিউজ পেপারস প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ফর্মিং পাবলিক ওপিনিয়ন, জনমত গঠনে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।